এখনকার প্রধান প্রধান খবর। বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েলের নাম বাদ দেওয়ার পর আলোচনা চলছে। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, ইসরায়েলের সঙ্গে তারা কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করছেন না। মিডল ইস্টের আমাদের যে পলিসি, সেই পলিসি বলবৎ আছে। যেহেতু পাসপোর্ট হচ্ছে জাস্ট একটা আইডেন্টিটি, একজনের পরিচয়, সুতরাং ওখানে এইটা ডাজ নট এফেক্ট দি ফরেন পলিসি। ভারতীয় সীমান্তের কাছে চাঁপাইনবাবগঞ্জ জেলায় কোভিড সংক্রমণের হার ৫৫%। সোমবার রাত থেকে কঠোর লকডাউন। বিমান নামিয়ে সাংবাদিক গ্রেফতার করায় বেলারুশের উপর আন্তর্জাতিক চাপ জোরালো হচ্ছে। এসব নিয়েই শুরু হচ্ছে বিবিসি বাংলার প্রবাহ। অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, মিজানুর রহমান খান। এই অধিবেশন আপনারা রেডিওতে FM প্রচার তরঙ্গ ছাড়াও ইন্টারনেটে শুনতে পাচ্ছেন বিবিসি বাংলার ওয়েবসাইট থেকে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন বলেছেন, নতুন পাসপোর্টে ইসরায়েলের নাম বাদ দেওয়া হলেও দুটো দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক না থাকার কারণে বাংলাদেশিরা ইসরায়েলে যেতে পারবে না। মিস্টার মোমেন বিবিসি বাংলাকে বলেছেন, ইসরায়েলের সঙ্গে বাংলাদেশ কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করছে না। আগের পাসপোর্টে ইসরায়েলে ভ্রমণের ব্যাপারে নিষেধাজ্ঞার কথা উল্লেখ ছিল, কিন্তু নতুন পাসপোর্টে সেই কথাটি বাদ দেওয়া হয়েছে। পাসপোর্ট থেকে ইসরায়েলের নাম বাদ দেওয়া প্রসঙ্গে বাংলাদেশ সরকারের বক্তব্যের যৌক্তিকতা এবং ইসরায়েলের প্রতি বাংলাদেশের অবস্থান নমনীয় হচ্ছে কিনা এসব প্রশ্নে ব্যাপক আলোচনা চলছে। ঢাকা থেকে কাদির কল্লোল। বাংলাদেশের পাসপোর্টে পরিবর্তনের বিষয়টি এমন সময় জানা গেল সাম্প্রতিক সময়ে যখন ইসরায়েল ফিলিস্তিনের সংঘাত হয়েছে। বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত অংশটি বাদ দিয়ে বলা হয়েছে বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ। সাবেক একজন কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, যে সময়ে এই পরিবর্তন আনা হয়েছে এই সময়ে বেছে নেওয়াটা ঠিক হয়নি। তবে পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন বলেছেন, 6 মাস আগে নতুন পদ্ধতির পাসপোর্টে এই পরিবর্তন আনা হয়েছে। একই সাথে তিনি অভিযোগ করেছেন, কোনো মহল উদ্দেশ্যমূলকভাবে বিষয়টিকে নিয়ে নানা আলোচনা চালাচ্ছে। নিউজটা বের করেছেন এমন সময় যখন ইসরায়েল এবং প্যালেস্টাইনের কনফ্লিক্টটা হলো, যখন তুঙ্গে, এই সময়ে কোনো স্বার্থন্বেষী মহল এইটা জুড়ে ছুড়ে উঁচু করে তুলে ধরলেন। কবে আমরা করেছি, আর হঠাৎ করে এটা বিরাট একটি নিউজ হয়ে আসলো। বাট আমাদের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন নাই। আমরা উই ওয়ান্ট টু স্টেট সলিউশন, এবং প্যালেস্টাইন তাদের 1967 সালের ম্যাপ অনুযায়ী তাদের এক ইন্ডিপেন্ডেন্ট সভারেন স্টেট হবে, উইথ আল কুদস এন্ড আল শরীফ অ্যাজ ইস ক্যাপিটাল ইন জেরুজালেম। সেটা আমরা বিশ্বাস করি এবং এইটাই আমরা এখনো মনে প্রাণে বিশ্বাস করি এবং উই প্রমোট ইট। তবে দেশের পাসপোর্টে যে পরিবর্তন আনা হয়েছে সে ব্যাপারে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু আগে কোনো বক্তব্য বা ব্যাখ্যা দেয়া হয়নি। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যখন বাংলাদেশের পাসপোর্টের পরিবর্তনের বিষয় তুলে ধরে টুইট করা হয়েছে, এর জবাবেই গতকাল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বক্তব্য দেয়া হয়েছে। এরপরও পররাষ্ট্রমন্ত্রী মিস্টার মোমেন সাংবাদিকদের কাছে গতকাল প্রথমে বলেছিলেন, বিষয়টি শোনার পরে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে জানতে পারেন যে 6 মাস আগে এই পরিবর্তন আনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও বিবিসিকে বলেছেন, এই পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে 1 বছর আগে এবং তা বাস্তবায়ন শুরু করা হয়েছে 6 মাস আগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন মনে করেন, বিষয়টা কার্যকর করার ক্ষেত্রে সরকারের মধ্যে সমন্বয়ের অভাবের কারণেও নানা প্রশ্ন উঠেছে। সেখানে একটা কোঅর্ডিনেশনের অভাব আছে আর কি। এই যে হোম মিনিস্ট্রি থেকে যে কাজটা করা হলো, এটার আগে সার্টেনলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের মাধ্যমে এই একটা ডিসিশনটা কিন্তু নেওয়া যেতে পারত। এখানে আমি একটা বিশাল ল্যাকিং হচ্ছি। মুক্তিযুদ্ধের পর 1972 সালে স্বাধীন বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন তৎকালীন সরকার লিখিতভাবে ইসরায়েলের স্বীকৃতি প্রত্যাখ্যান করেছিল। সেই থেকেই বাংলাদেশের অবস্থান রয়েছে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের পক্ষে। তবে গত কয়েক বছরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অবস্থানের অনেক পরিবর্তন হয়েছে। তুরস্কের পর সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়েছে। এমন প্রেক্ষাপটে পাসপোর্টে পরিবর্তনের ফলে ইসরায়েলের প্রতি বাংলাদেশের নমনীয় অবস্থান নেয়ার ইঙ্গিত কিনা সেই প্রশ্ন উঠেছে। সাবেক একজন পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেছেন, কোনো ইঙ্গিত থাকলেও বাংলাদেশের বাস্তবতায় অদূর ভবিষ্যতেও কূটনৈতিক নীতিতে বড় পরিবর্তন আনা সম্ভব নয়।
ফিলিস্তিনিদের সাপোর্ট এবং পাশাপাশি আবার ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা তো অনেকে করছে। আমার মনে হয় না যে বাংলাদেশ এই মুহূর্তে সেদিকে এগোচ্ছে। আমি ওই সরকারি ভাষ্যকে এক্ষেত্রে বিশ্বাস করতে রাজি আছি যে এর মাধ্যমে আসলে ইসরায়েলের প্রতি স্বীকৃতি প্রদান অথবা তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দিকে বাংলাদেশ এগোয়নি। যদি বলেন যে একটু সফট হওয়া কিনা, হতে পারে, কারণ যাদের সাথে সংঘাত, যদি আমরা আরবদেরকে যদি একসাথে ধরি তাহলে তারাই তো নমনীয় ভূমিকা নিচ্ছে। তাদেরকে সমর্থন করেই তো আমরা ইসরায়েলের বিরুদ্ধে ভূমিকা নিয়েছিলাম। কাজে এটা যদি একটা নমনীয়তার ইঙ্গিত মনে করতে পারেন কেউ চাইলে, কিন্তু আসলে এর কারণে কিন্তু যে কূটনৈতিক খুব বড় পরিবর্তন হয়ে যায় তা তো না। তাইওয়ানকে তো আমরা এখনো স্বীকৃতি দেই না, কিন্তু তাইওয়ান একসময় ছিল পাসপোর্টে যে তাইওয়ানে যাওয়া যাবে না, সেটা এখন কিন্তু যাওয়া যায়। এদিকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, পাসপোর্টে ইসরায়েলের প্রসঙ্গ বাদ দেওয়া হলেও দেশটিতে বাংলাদেশিরা কোনোভাবেই যেতে পারবেন না। যেহেতু ওই দেশ আমাদের দ্বারা রিকগনাইজ না, আমরা তাদের দেশ হিসাবে রিকগনাইজ করি না, সেই ক্ষেত্রে তো আমরা কোনো মতেই তাদের এখানে যাওয়ার সুযোগ দিতে পারবো না। মিডল ইস্টের আমাদের যে পলিসি, সেই পলিসি বলবৎ আছে। এটি একটি জাস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেঞ্জমেন্ট। এই ইস্যু নিয়ে নানা আলোচনার প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকে এমন অভিযোগও তোলা হচ্ছে যে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন না থাকলেও রাজনৈতিক চিন্তা থেকেও এ নিয়ে নানা আলোচনা তোলা হচ্ছে। কাদির কল্লোল, ঢাকা থেকে। ভারতীয় সীমান্তের কাছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা ভাইরাসের সংক্রমণের হার মারাত্মক আকার ধারণ করার পর জেলাটিতে আলাদা করে 7 দিনের লকডাউন জারি করা হয়েছে। যত নমুনা পরীক্ষা করা হচ্ছে তার 55%ই কোভিড পজিটিভ বলে শনাক্ত হচ্ছে। স্থানীয় প্রশাসন বলছে চাঁপাইনবাবগঞ্জকে আজ সোমবার মধ্যরাত থেকে বিচ্ছিন্ন করে ফেলা হবে। এদিকে ভারতীয় সীমান্তবর্তী এলাকাগুলোতে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সহ আইনশৃঙ্খলা কড়াকড়ি করা হয়েছে। তবে কর্মকর্তারা বলছেন ভারতীয় ভেরিয়েন্টের কারণেই চাঁপাইনবাবগঞ্জে এত বেশি সংক্রমণ কিনা সে বিষয়ে তারা নিশ্চিত নন। ঢাকা থেকে আরও জানাচ্ছেন ফারহানা পারভিন। বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জে 7 দিনের লকডাউন দেওয়ার কারণ হিসেবে সেখানে করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কথা বলা হচ্ছে। জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেছেন, সংক্রমণের হার কখনো কখনো শতকরা 50%-এরও বেশি আসছে। নতুন এই লকডাউনের আওতায় জেলাটিতে অন্য কোনো জেলা থেকে কোনো ধরনের পরিবহন প্রবেশ করতে পারবে না। কখনো 55%, কখনো তার চেয়েও একটু বেশি, কখনো তার চেয়ে একটু কম, এরকম একটি ধারাবাহিকতা আসলে ঊর্ধ্বমুখী এটা আমরা লক্ষ্য করছি, প্রবণতাটা লক্ষ্য করছি যে আমরা অন্য জেলা থেকে কোনো গাড়ি ঘোড়া আমাদের জেলায় ঢুকবে না। আমাদের ইন্টারনালি কোনো গাড়ি ঘোড়া আমরা চলতে দিচ্ছি না, দোকানপাট সব বন্ধ রাখছি। শুধুমাত্র জরুরি নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা ডাক্তার কি বলে ক্লিনিক, এগুলো চালু থাকবে, আর অন্যান্য গুলো আমরা চালু রাখতে পারছি না। সাবধান লকডাউন দিয়েছি, প্রয়োজন হলে সেটা বাড়তে পারে। জেলাটি করোনা ভাইরাস সংক্রমণের এই ঊর্ধ্বমুখীর কয়েকটি কারণ থাকতে পারে বলে সন্দেহ করছেন মিস্টার হাফিজ। সেসব কারণের মধ্যে রয়েছে ধান কাটার প্রচুর শ্রমিক দেশের অন্য জেলাগুলোতে গেছে এবং ঈদের আগে আবার ফিরে এসেছে। অনেক মানুষ রয়েছে যারা নির্মাণ কাজের শ্রমিক হিসেবে কাজ করে এবং তারাও দেশের অন্য জেলায় যাতায়াত করে থাকে। সেই সাথে ঈদে ঢাকা থেকে অনেক মানুষ গ্রামে ফিরে যাওয়ার কারণে সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানান মিস্টার হাফিজ। তবে এই ঊর্ধ্বমুখিতার পেছনে ভারতীয় ভেরিয়েন্ট রয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য 42 জনের নমুনা তারা ঢাকায় পাঠিয়েছেন, তবে এখনও সেগুলোর প্রতিবেদন হাতে পাননি। এদিকে সীমান্তবর্তী আরেকটি জেলা যশোর জেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য পরিবহন অব্যাহত রয়েছে। যশোরের সিভিল সার্জন ডাক্তার আবু শাহিন বলেন, এপ্রিলের তুলনায় মে মাসে জেলাটিতে সংক্রমণের হার কম, তবে ভারত থেকে এসেছে এমন অন্তত 600 বাংলাদেশিকে বিভিন্ন স্থানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদিকে ঝিনাইদহ জেলায় সীমান্ত চৌকি কড়াকড়ি থাকলেও অবৈধভাবে রাতের বেলা কিছু মানুষ ভারত থেকে প্রবেশ করছেন বলে জানাচ্ছেন স্থানীয় সাংবাদিক বিমল। ঘোড়া আমাদের জেলায় ঢুকবে না। আমাদের ইন্টারনালি কোনো গাড়ি ঘোড়া আমরা চলতে দিচ্ছি না, দোকানপাট সব বন্ধ রাখছি। শুধুমাত্র
জরুরি নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা ডাক্তার কি বলে ক্লিনিক, এগুলো চালু থাকবে, আর অন্যান্য গুলো আমরা চালু রাখতে পারছি না। সাবধান লাগবে দিয়েছি, প্রয়োজন হলে সেটা বাড়তে পারে। জেলাটি করোনা ভাইরাস সংক্রমণের এই ঊর্ধ্বমুখীর কয়েকটি কারণ থাকতে পারে বলে সন্দেহ করছেন মিস্টার হাফিজ। সেসব কারণের মধ্যে রয়েছে ধান কাটার প্রচুর শ্রমিক দেশের অন্য জেলাগুলোতে গেছে এবং ঈদের আগে আবার ফিরে এসেছে। অনেক মানুষ রয়েছে যারা নির্মাণ কাজের শ্রমিক হিসেবে কাজ করে এবং তারাও দেশের অন্য জেলায় যাতায়াত করে থাকে। সেই সাথে ঈদে ঢাকা থেকে অনেক মানুষ গ্রামে ফিরে যাওয়ার কারণে সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানান মিস্টার হাফিজ। তবে এই ঊর্ধ্বমুখিতার পেছনে ভারতীয় ভেরিয়েন্ট রয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য ৪২ জনের নমুনা তারা ঢাকায় পাঠিয়েছেন, তবে এখনও সেগুলোর প্রতিবেদন হাতে পাননি। এদিকে সীমান্তবর্তী আরেকটি জেলা যশোর জেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য পরিবহন অব্যাহত রয়েছে। যশোরের সিভিল সার্জন ডক্টর আবু শাহিন বলেন, এপ্রিলের তুলনায় মে মাসে জেলাটিতে সংক্রমণের হার কম, তবে ভারত থেকে এসেছে এমন অন্তত ৬০০ বাংলাদেশিকে বিভিন্ন স্থানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদিকে ঝিনাইদহ জেলায় সীমান্ত চৌকি কড়াকড়ি থাকলেও অবৈধভাবে রাতের বেলা কিছু মানুষ ভারত থেকে প্রবেশ করছেন বলে জানাচ্ছেন স্থানীয় সাংবাদিক বিমল কুমার সাহা। অবৈধভাবে যারা আসে এদের ঠেকানোর জন্য দায়িত্ব হচ্ছে বিজেপি, এবং বিজেপি এই পর্যন্ত এই মাসেই ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ৪০ জনকে তারা আটক করে। এই অবৈধ পারাপার ঠেকানোর জন্য বিজেপি শুরু থেকে কঠোর অবস্থানে আছে। তারপরেও বিজেপির টহল ফাঁকি দিয়ে এরা ঢুকে পড়ে এবং রাতে বিস্তীর্ণ এলাকা রাতে এরা ঢোকে। তারপরে ওই সকালের দিকে যখন কিছু ধরা পড়ার পরে তাদেরকে থানায় সোপর্দ করে। সীমান্তবর্তী আরেক জেলা দিনাজপুরের হিলি স্থলবন্দর এবং পাশের জয়পুরহাটে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়েছে। দিনাজপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস বলছেন, দিনাজপুরের হিলি বন্দরে ৩টা হোটেল, স্কুল, কলেজ এবং পাশের জেলা জয়পুরহাটের হোটেল প্রস্তুত রাখা হয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য, তবে এখনও পর্যন্ত কোনো নাগরিক সেখানে কোয়ারেন্টিনে নেই। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর পরিচালক অধ্যাপক ডাক্তার তাহমিনা শিরিন বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলাটি ভারত সীমান্তবর্তী হওয়ার কারণে সেখানে সংক্রমণ বেড়ে থাকতে পারে। কারণ যেহেতু এটা বর্ডার এরিয়া, ইন্ডিয়াতে যেহেতু সংক্রমণের হার অনেক, এটা একটা কারণ হতে পারে। সংক্রমণটা অনেক বেশি ছিল এর আগে, কিন্তু এখন বর্ডার এরিয়াতে সংক্রমণের হার বেশি। ইনভেস্টিগেশন করছি, মানে এখন আমরা জানতে পারিনি যে ওইখানে আছে কিনা। অন্য জায়গাতে আমরা ভারতীয় ভ্যারিয়েন্ট পেয়েছি, কিন্তু ওইখানে এখনো পাইনি। এর আগে কক্সবাজারের টেকনাফ এবং উখিয়া উপজেলাতে সংক্রমণ বেড়ে যাওয়ার ফলে সেখানে শুক্রবারেই চলমান বিধিনিষেধ কঠোর করার ঘোষণা দেয় স্থানীয় প্রশাসন, যেটা চলবে আগামী ৩০ মে পর্যন্ত। এদিকে দেশের ৩টা স্থানে লকডাউনের এই নতুন ঘোষণা এমন এক সময়ে দেয়া হচ্ছে যখন দেশব্যাপী সরকার ঘোষিত বিধিনিষেধ আরও শিথিল করা হয়েছে। ফারহানা পারভিন, ঢাকা থেকে। বিবিসি বাংলার পরিক্রমায় ফোন ইনে আজ রাতের অনুষ্ঠানে করোনা ভাইরাস এবং বক্ষব্যাধি সংক্রান্ত আপনাদের প্রশ্নের জবাব দেবেন একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ। এতে যোগ দিতে চাইলে 017141155578 এই নম্বরে SMS করে আপনার নাম ঠিকানা জানিয়ে দিন। অনুষ্ঠানের আগে আমরাই আপনার সাথে যোগাযোগ করব। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। বেলারুশ সরকার রায়ানএয়ারের যাত্রীবাহী একটি বিমানের যাত্রাপথ পরিবর্তন করতে বাধ্য করার ঘটনায় দেশটির সরকারের উপর আন্তর্জাতিক চাপ তৈরি হচ্ছে। গ্রিস থেকে লিথুয়ানিয়াগামী ওই ফ্লাইটে ছিলেন বেলারুশ সরকারের একজন কট্টর সমালোচক ও সাংবাদিক রোমান প্রোটাসেভিচ। রবিবার বিমানটিকে বেলারুশের রাজধানী মিনস্কে জোর করে নামিয়ে ওই সাংবাদিককে গ্রেফতার করা হয়। যুক্তরাষ্ট্র এই ঘটনার নিন্দা জানিয়ে সাংবাদিক প্রোটাসেভিচের মুক্তির দাবি জানিয়েছে। রায়ানএয়ার এই ঘটনাকে উল্লেখ করেছে রাষ্ট্র সমর্থিত ছিনতাই হিসেবে। আরও শুনুন মুন্নি আক্তারের কাছে। রায়ানএয়ারের বিমানটি গ্রিসের এথেন্স থেকে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে যাচ্ছিল। লিথুয়ানিয়ার সীমান্তের কাছে পৌঁছানোর পরপরই এটি পূর্ব দিকে ঘুরে মিন্স্কের দিকে যাত্রা করে। এ সময় বিমানটিতে ১৭১ জন যাত্রী ছিল। রায়ানএয়ার বলছে, বিমানের ক্রুদেরকে বেলারুস জানিয়েছিল যে বিমানটিতে বোমা পাতা রয়েছে। এ কারণে মিন্স্ক বিমানবন্দরে অবতরণের নির্দেশ দেওয়া হয়। বেলারুসের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেলটাতে জানানো হয় যে প্রেস
প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বিমানটিকে মিন্সকে অবতরণ করানো এবং MiG-29 যুদ্ধবিমান মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। রায়ানএয়ার বলছে, মিন্সকে তল্লাশি চালানোর পর সেখানে অপ্রত্যাশিত কিছু পাওয়া যায়নি। তবে এই বিমান কোম্পানির বিবৃতিতে সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে গ্রেফতারের কথা উল্লেখ করা হয়নি। রোমান প্রোতাসেভিচ বেলারুস সরকারের একজন কঠোর সমালোচক। বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের সময় তার নিউজ পোর্টাল নেক্সটা বিরোধী দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং পরবর্তীতেও তা অব্যাহত রাখে। এভাবে বিমান নামিয়ে সাংবাদিককে গ্রেপ্তারের ঘটনায় বেলারুস সরকারের তীব্র সমালোচনা করছে পশ্চিমা দেশগুলো। যুক্তরাষ্ট্র এই ঘটনাকে ন্যাক্কারজনক বলে উল্লেখ করে তার মুক্তি দাবি করেছে। ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীরা একে তুলনা করেছেন ছিনতাইয়ের সঙ্গে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই আচরণের জন্য গুরুতর পরিণতি ভোগ করতে হবে। লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট বেলারুশের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপের আহ্বান জানিয়েছেন। পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, এটি নজিরবিহীন এক রাষ্ট্রীয় সন্ত্রাস। বেলারুসের বিরোধী দলীয় নেতা সেভিতলানা তিখানোভস্কায়া, যিনি গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে আলেকজান্ডার লুকাশেঙ্কোর কাছে পরাজিত হন, তিনি মিস্টার প্রোতাসেভিচের মুক্তির দাবি জানিয়েছেন। ওই নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ আনা হয়েছে। 1994 সাল থেকে দেশটির ক্ষমতায় থাকা মিস্টার লুকাশেঙ্কো ভিন্ন মতাবলম্বীদের মত প্রকাশে বাধা সৃষ্টি করছেন। অনেক বিরোধী নেতাকেও গ্রেফতার করা হয়েছে। মুন্নি আক্তার। এবারে মোয়াজ্জম হোসেনের কাছে বিশ্বের আরও কিছু খবর। মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সুচি ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর আজ প্রথমবারের মতো আদালতে হাজির হন। রাজধানী নেপিডোতে ওই শুনানি দ্রুত স্থগিত হয়ে যায়। রাষ্ট্রীয় নিরাপত্তা আইন লঙ্ঘন সহ তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ দায়ের করা হয়েছে। শুনানির আগে আজ প্রথমবারের মতো তাকে তাঁর আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, টিকার সুষম বন্টন হলে এর মধ্যেই বিশ্বের সব স্বাস্থ্যকর্মী এবং বয়স্ক জনগোষ্ঠীর টিকা নেওয়া শেষ হয়ে যেত। ডক্টর টেড্রস আধানম গেব্রেয়েসুস গরিব দেশগুলোর জন্য টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, বহু ঝুঁকিপূর্ণ মানুষের বিপদের কথা না ভেবে অনেক দেশে তাদের অধিকতর কম ঝুঁকিপূর্ণ নাগরিকদের টিকা দেওয়া হচ্ছে। তিনি বলেন, টিকার এই অসম বন্টন একটি কেলেঙ্কারি এবং এর ফলে মহামারী দীর্ঘায়িত হবে। শ্বাস প্রশ্বাস থেকে শরীরে কোভিড শনাক্ত করার একটি যন্ত্র সিঙ্গাপুরে সাময়িকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এই যন্ত্রে কয়েক মিনিটের মধ্যে ফলাফল জানা যায়। পরীক্ষায় 90% সাফল্য পাওয়া গেছে। ব্রিটিশ সরকার এমন একটি আমেরিকান ধাঁচের ডিজিটাল ভিসা পদ্ধতি চালু করার পরিকল্পনা করেছে, যা আগে থেকেই নির্ধারণ করতে পারবে যে কোনো বিদেশি ব্রিটেনে আসার উপযুক্ত কিনা। একই সঙ্গে এই পদ্ধতিটি কত লোক যুক্তরাজ্যের সীমান্ত পার হচ্ছে সেই সংখ্যাও গুনতে পারবে। স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেছেন, ভিসা বা ইমিগ্রেশন মর্যাদা ছাড়া কেউ ব্রিটেনে এলে তাদেরকে একটি ইলেকট্রনিক ভ্রমণ প্রত্যয়নের জন্য আবেদন করতে হবে। সরকার আশা করছে এই পদ্ধতিটি উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীদের ব্রিটেনে প্রবেশের আবেদনের প্রক্রিয়া সহজতর করবে এবং তা 2025 সাল নাগাদ কার্যকর হবে। সমালোচকরা বলছেন, এসব প্রস্তাব শরণার্থীরা যেন আশ্রয় চাইতে না পারে সেটি প্রতিরোধের পরিকল্পনার অংশ। ইরানের কিছু পারমাণবিক স্থাপনার উপর নজরদারির সুযোগ দেওয়ার জন্য দেশটির সঙ্গে জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর করা একটি চুক্তির মেয়াদ বাড়াতে মতৈক্য হয়েছে। এর আগে রোববার ইরান বলেছিল যে 3 মাসের চুক্তিটির মেয়াদ শেষ হয়ে গেছে এবং এর অর্থ হচ্ছে জাতিসংঘের পরিদর্শকরা এখন আর ওইসব পারমাণবিক স্থাপনায় ঢুকতে পারবেন না। তবে এখন দুপক্ষই সেই চুক্তিটির মেয়াদ আরও 1 মাস বাড়াতে রাজি হয়েছে। অধিকৃত পূর্ব জেরুজালেমে 2 জন ইসরায়েলিকে ছুরি নিয়ে আক্রমণ করার পর এক ব্যক্তিকে পুলিশ গুলি করে হত্যা করেছে। একটি ট্রাম স্টেশনে একজন সৈন্য এবং আরেকজন বেসামরিক লোকের উপর ওই আক্রমণ চালানো হয়। মোয়াজ্জম হোসেন, বিবিসি বাংলার প্রবাহে এবারে খেলার খবর। খেলার খবর পড়ছি তামিমুর রহমান। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। রবিবার সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ লঙ্কানদের হারায় 33 রানে। 1-0 ব্যবধানে সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশের জন্য দ্বিতীয় ওয়ানডে হবে সিরিজ জয়ের ম্যাচ আর সফরকারীদের সিরিজ বাঁচানোর। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 1টায়। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রাথমিক ট্রেনিং ক্যাম্পে হানা দিয়েছে করোনা ভাইরাস।
প্রাথমিকভাবে 30 জনের ক্যাম্পে করোনা আক্রান্ত হয়েছে ক্যারিবিয়ান পেসার মার্কুইনো মিন্ডলে, যার ফলে স্থগিত করে দেওয়া হয়েছে অনুশীলন ক্যাম্প। তবে দলের কোচিং স্টাফ ও বাকি সদস্যদের পুনরায় পরীক্ষা করা হলেও কারোর রিপোর্ট পজিটিভ আসেনি। 2 ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি প্রোটিয়াদের বিরুদ্ধে 5টি টি-20 ম্যাচ খেলবে জেসন হোল্ডাররা। নারী বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে জুলাই মাসে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এবার বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকার নারী দল। ইতিমধ্যেই বোর্ডের সাথে সকল প্রকার আলাপ আলোচনা শেষের পথে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। সাউথ আফ্রিকা জুলাইতে আসার ব্যাপারে কথাবার্তা হচ্ছে, তাদের সঙ্গে আমরা প্রস্তাব করেছি 5টি ওডিআই হবে। আমরা রিজার্ভ ডে রাখবো, কারণ ওই সময়টা যেহেতু বৃষ্টির সময় এবং ভেন্যু সম্ভবত সিলেটেই হবে। তো আমরা আশা করছি 2 সপ্তাহের মধ্যেই আমরা আমাদের জাতীয় দলের খেলোয়াড়দেরকে নিয়ে আমরা ক্যাম্প শুরু করব। চলতি বছরের সেপ্টেম্বর অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াতে পারে আইপিএলের স্থগিত হওয়া আসরটি। তবে বিসিসিআই আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এমনটাই জানিয়েছে। 29 মে অনুষ্ঠিত হবার কথা রয়েছে বিসিসিআই এর স্পেশাল জেনারেল মিটিং। সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে দাবি করেছে সংবাদ মাধ্যমটি। কাতারে বিশ্বকাপ বাছাই ম্যাচকে সামনে রেখে স্থগিত হয়েছে সৌদি আরবে বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্প। আজ সকালে সৌদির উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা থাকলেও কোয়ারেন্টাইন জটিলতায় যাওয়া হচ্ছে না বাংলাদেশ ফুটবল দলের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে সৌদি আরব থেকে কোয়ারেন্টাইন বিষয়ক সবুজ সংকেত না পাওয়াই এর কারণ। সৌদিতে ক্যাম্প করে 30 মে কাতারে যাওয়ার কথা ছিল ফুটবল দলের, কিন্তু এখন এই পরিস্থিতিতে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের বাকি 3টি ম্যাচ খেলতে 30 মে ঢাকা থেকে কাতারের দোহার উদ্দেশ্যে রওনা হতে হবে জামাল ভুঁইয়াদের। লিগে 35 ম্যাচ খেলে সবচেয়ে বেশি 30 গোল করে লা লিগার সবচেয়ে বেশি গোলের পুরস্কার পিচিচি ট্রফি জিতেছেন বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। টানা 5ম ও সব মিলিয়ে ক্যারিয়ারের 8মবারের মতো স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতলেন এই আর্জেন্টাইন। টানা জয়ের রেকর্ডে মেসি পেছনে ফেলেছেন 2 কিংবদন্তি ফুটবলার আলফ্রেডো ডি স্টেফানো ও হুগো সানচেজের রেকর্ড। কোপা দেল রে ছাড়া চলতি মৌসুমে আর কোনো শিরোপা জেতেনি বার্সেলোনা। 1 দশক পর ফরাসি লিগ 1-এর শিরোপা জিতেছে লিলে। শেষ ম্যাচে অ্যাঞ্জার্সকে 2-1 গোলে হারিয়েছে তারা। আর রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে পিএসজিকে। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত হয়েছে ইউভেন্টাসের। লিগের শেষ ম্যাচে গেল রাতে বলগনাকে তারা হারিয়েছে 4-1 গোলে। তামিমুর রহমান। ভারত সরকার বিদেশ থেকে করোনা ভাইরাস টিকা কেনার দায়িত্ব রাজ্য সরকারগুলোর উপর ছেড়ে দেওয়ার পর একের পর এক রাজ্য অভিযোগ করছে যে ফাইজার বা মডার্নার মতো কোম্পানিগুলো তাদের কাছে টিকা বেচতে রাজি হচ্ছে না। পাঞ্জাব বা দিল্লির মতো একাধিক রাজ্য জানিয়েছে যে তাদের প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন বিদেশ থেকে টিকা কেনার অপেক্ষায় না থেকে ভারতের উচিত হবে টিকা তৈরিতে সক্ষম দেশি সংস্থাগুলোতেই ঝুঁকি নিয়ে বিনিয়োগ করা। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। প্রায় মাসখানেক আগে জাতীয় টিকা নীতিতে বড়সড় পরিবর্তন এনে ভারত সরকার ঘোষণা করেছিল নিজেদের প্রয়োজন অনুসারে বিভিন্ন রাজ্য নিজেরাই এখন বিদেশ থেকে কোভিডের টিকা কিনতে পারবে। সেই নির্দেশ আসার পর একাধিক রাজ্য নিজেদের মতো করে বাইরে থেকে টিকা কেনার উদ্যোগও নিয়েছে। কিন্তু গতকালই পাঞ্জাবের কংগ্রেস সরকার জানায় মডার্না তাদের বলে দিয়েছে ভারতের কোনো অঙ্গরাজ্যকে তারা টিকা বেচবে না, তারা একমাত্র দেশের ফেডারেল সরকারের কাছেই টিকা বিক্রি করবে। আজও ঠিক একই ধরনের অভিযোগ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। फाइजर से बात हुई, फाइजर वाले कहते हैं जी आपको नहीं देंगे, हम केंद्र सरकार से बात करेंगे। हमारी मॉडर्ना से बात हुई, मॉडर्ना वाले कहते हैं जी हम आपको नहीं देंगे, हम केंद्र सरकार से बात करेंगे। তিনি বলেন ফাইজার ও মডার্না উভয় সংস্থার সঙ্গেই আমরা কথা বলেছি, দুজনেই জানিয়ে দিয়েছে তারা আমাদের টিকা দিতে পারবে না, কেন্দ্রের সঙ্গেই শুধু তারা কথা বলবে। এই পরিস্থিতিতে আমার প্রস্তাব কেন্দ্র সব বিদেশি কোম্পানির সঙ্গে সরাসরি আলোচনা করে টিকা আমদানি করুক ও রাজ্যগুলোর মধ্যে তা বিলি করে দিক। কেন্দ্র চাইলে 3-4 দিনের ভেতর এই কোম্পানিগুলোর সঙ্গে ডিল করা যাবে বলে আমাদের বিশ্বাস। और मुझे लगता है 3-4 दिन के अंदर सारी कंपनियों के साथ डील स्ट्राइक की जा सकती है, एग्रीमेंट किए जा सकते हैं। কেন্দ্রের নির্দেশিকা জারি হওয়ার পর ভারতে কর্ণাটক, মহারাষ্ট্রের মতো বিভিন্ন রাজ্য টিকা কেনার জন্য গ্লোবাল টেন্ডারও ফ্লোট করেছে। তবে তাতে এখনো পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া মিলেছে বলে খবর নেই। आप ग्लोबल टेंडर के बारे में थोड़ा और जानकारी ले लीजिए कि यदि किसी ने प्रयास किया है तो क्या परिणाम आए। मैं कह रहा हूँ आप पता कीजिए यदि किसी ने प्रयास किया तो उसके परिणाम क्या है। বিহারে যেখানে বিজেপি জনতা দল ইউনাইটেডের সঙ্গে মিলে জোট সরকার চালাচ্ছে, সেই রাজ্যেও স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে এদিন পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন তারা গ্লোবাল টেন্ডার ডাকার রাস্তায় যাবেন না, কারণ কোনো রাজ্যই সেই পথে হেঁটে সুফল পায়নি। বস্তুত বিশেষজ্ঞরাও বলছেন যেহেতু রাজ্য সরকারগুলোর লায়াবিলিটি এক্সেম্পশন বা মামলা থেকে দায় মুক্তি দেওয়ার কোনো ক্ষমতা নেই,
তাই বিদেশি টিকা প্রস্তুতকারকরা তাদের সরাসরি বেচতে রাজি হবে সেই সম্ভাবনা একেবারেই ক্ষীণ। তবে এরপরও কেন্দ্রীয় স্তরে বিজেপি নেতৃত্ব বলে যাচ্ছেন টিকা নিয়ে অরবিন্দ কেজরিওয়ালরা আসলে রাজনীতি করছেন। तो अभी तक कोई ग्लोबल टेंडर किया है ना कहीं से वैक्सीन का प्रावधान किया है, झूठ मूठ के 4 चिट्ठियां दिखाते हैं, ये वाली इस तरीके की 4 चिट्ठियां, वो परचेज ऑर्डर है क्या? বিজেপি এমপি ও জাতীয় মুখপাত্র মীনাক্ষী লেখির যুক্তি, দিল্লি সরকার কোনো গ্লোবাল টেন্ডারও ডাকেনি, কোনো জায়গা থেকে টিকা কেনার ব্যবস্থাও করেনি কিংবা অর্ডারও প্লেস করেনি। তারা শুধু একের পর এক মিথ্যে চিঠি দেখিয়ে যাচ্ছে। অথচ উত্তরপ্রদেশ সরকার সেই কবে গ্লোবাল টেন্ডার ফ্লোট করেছে? ক্ষমতা থাকলে দিল্লিও টেন্ডারের কপি দেখাক। उत्तर प्रदेश की सरकार ने तो ग्लोबल टेंडर फ्लोट कर दिया, आप टेंडर की कॉपी दिखाओ, हिम्मत है तो टेंडर की कॉपी दिखाओ ना। তবে ভারতের সুপরিচিত ভাইরোলজিস্ট ও নামী বিজ্ঞানী গগনদীপ কাং মনে করেন, বিদেশ থেকে টিকা কেনার জন্য এখন অনেক দেরি হয়ে গেছে। ভারতকে এখন চাহিদা সামলাতে নজর দিতে হবে দেশের ভেতরেই। The rest of the world has been buying vaccines at risk for a year. So what's the supply that is available in the market for us to go now and say we want to buy vaccine? ডক্টর কাং বলছেন, বাকি দুনিয়া কিন্তু প্রায় 1 বছর ধরে ভ্যাকসিন কেনার অর্ডার দিচ্ছে, অনেক ঝুঁকি নিয়েই তাতে অর্থলগ্নি করেছে। আমাদের জন্য বাজারে কেনার মতো আর কিছু পড়ে আছে বলে তো মনে হয় না। ফলে আমার মতে ভারতের এখন নজর দেওয়া উচিত দেশি নির্মাতাদের দিকে, যাদের প্রোডাক্টগুলো এখন ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে আছে। এগুলোতেই এখন ঝুঁকি নিয়ে আমাদের বিনিয়োগ করা উচিত, যেগুলো বছরের দ্বিতীয়ার্ধে বাজারে চলে আসবে বলে ধারণা করা যায়, এবং এর কোনোটা অবশ্যই দারুণ কার্যকরী হবে। And some of them will play out. These vaccines have had a really high success rate. ফলে ফাইজার, মডার্না বা জনসন অ্যান্ড জনসন থেকে এখন টিকা কেনার চেষ্টা সময়ের অপচয় বলেই বিশেষজ্ঞদের অনেকের ধারণা। বরং তারা টাকা ঢালতে বলছেন জাইডাস ক্যাডিলা বা বায়োলজিক্যাল ইর মতো দেশি টিকা নির্মাতাদের ওপর। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। এবারে সোশ্যাল মিডিয়ার খবর। ধন্যবাদ মিজান। সোশ্যাল মিডিয়ায় আজ বেশ কয়েকটি বিষয় আলোচনায় আছে, সেগুলো জানিয়ে দিতে হাজির হয়েছি আমি আফরোজা নীলা, আর আমার সঙ্গে আছেন আমি ফয়সাল তিতুমির। নীলা, আজ থেকে বাংলাদেশে বাস, ট্রেন ও লঞ্চের চলাচল শুরু হয়েছে। এই খবরটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। 1.5 মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি ও অর্ধেক যাত্রী বহনের শর্তে আজ থেকে গণপরিবহন চালু হলো। গণপরিবহনে স্বাস্থ্যবিধি কতটা অনুসরণ করা হচ্ছে, মানুষ আসলে কি দেখতে পাচ্ছে, এরকম নানান ছবি ও স্ট্যাটাস শেয়ার হচ্ছে ফেসবুকে। সেরকমই একটি ছবি শেয়ার করে মৈথিলি দাস লিখেছেন, গণপরিবহন খুলে দিয়ে লকডাউনের 16 কলা পূর্ণ হলো, এখনো একে লকডাউন বলা প্রহসন ছাড়া কিছু নয়, তৃতীয় ওয়েভের হাতছানি। অন্যদিকে অখিল ভট্টাচার্য নামে একজন লিখেছেন, ব্যবসা জমেছে বেশ, সিট একটাও খালি নেই, পারলে প্রতি সিটে 2 জন বসায়, ভাড়া বেশি না, দ্বিগুণ মাত্র। এরকমই নানান মন্তব্য আছে। রাহেন কবির লিখেছেন, দেখেন গণপরিবহন চালু হয়েছে, ব্যাপারটা খুবই আনন্দের, প্লিজ এইটা নিয়ে আর কোনো প্রশ্ন করেন না। বাস ছাড়া মানুষ কি পরিমাণ কষ্ট পাইছে ঈদের সময় তা আপনারা বুঝবেন না। অর্থাৎ তিনি এটাকে সমর্থন করছেন। আর রিয়াদ আহমেদ লিখছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাস বা ট্রেনে শিফট করলে হয়তো করোনার ভয় ছাড়া ক্লাস করা যেত। অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু এই প্রসঙ্গটা ঘুরে ফিরে আসছে যে সবকিছুর বড় শিক্ষা প্রতিষ্ঠানটা খোলার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত জানা যাচ্ছে না। এই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়টিও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। বিশেষ করে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে যে শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন, এরকম ছবি ও খবরও শেয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এরকম একটি ছবি শেয়ার করে মোহাম্মদ লিটু লিখেছেন, প্রতিটি জেলায় জেলায় আন্দোলন করা উচিত। আর রিপন বলছেন, সকল শিক্ষার্থীর কথা বিবেচনা করা হলেও বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া উচিত, কারণ তারা প্রতিনিয়ত মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে, যা মরণ ব্যাধি ক্যান্সারের চেয়েও ভয়াবহ। আর দিদার হোসেনের মন্তব্য, গার্মেন্টসে ফ্যাক্টরিতে করোনা নেই, সকল স্টুডেন্টদের গার্মেন্টসে ভর্তি করে দিন, আর্থিকভাবে লাভবান হবে। নানান মজার সব মন্তব্য আছে, এরকম বিভিন্ন উদ্ভট প্রস্তাবও দেখা যাচ্ছে। অনেকে আসলে অনেকটা ক্ষোভ থেকে এই ধরনের মন্তব্য করছেন বলে বোঝা যাচ্ছে। লাভলি আক্তার নামে একজন লিখেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু করোনা ঢুকে, শপিং মলগুলোতে ক্লাস এবং আমাদের জবের পরীক্ষাগুলো নিয়ে ফেললেই হয়। এদিকে সংক্রমণের হার মারাত্মক আকার ধারণ করায় চাঁপাইনবাবগঞ্জে 7 দিনের লকডাউন জারি করেছে স্থানীয় প্রশাসন। এই খবরটিও কিন্তু বেশ ট্রেন্ড করছে। এই খবরের নিচে ফারুক খানের মন্তব্য, অনেক দেরি হয়ে গিয়েছে, এখন বিচ্ছিন্ন করে কোনো কাজ হবে বলে মনে হয় না। আর মোহাম্মদ আবু সাইদ লিখেছেন, আমাদের দেশে ভারতের মতো অবস্থা হলে তার সামাল দেয়া কোনোভাবেই সম্ভব নয়। এদিকে মুস্তাফিজুর রহমান লিখেছেন, কৃষকরা আরেকবার মরবে, কেননা এখন আমের সিজন, তারা সঠিক দাম পাবে না, ফলে কৃষকরা আরো গরিব হবে আর ধনীরা ফুলে ফেঁপে উঠবে। অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ইয়াসও আছে আলোচনায়। এর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন এলাকায় যে তীব্র তাপদাহ চলছে
সেটা নিয়ে কিন্তু নানান ধরনের ট্রোলও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। আদিত্য খান যেমন লিখেছেন, ধুর ভাবলাম ঘূর্ণিঝড় এসে গরমটা কমাবে, সূর্যের তাপ কমাবে, কিসের কি। আর রিপা চৌধুরী বলছেন, ঘূর্ণিঝড় কিভাবে আসছে, বান্দরবানে গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে মানুষজন, ভালোভাবে একটু বৃষ্টিও হচ্ছে না। আমার মনে হয় নীলা, বাংলাদেশের এখন বেশিরভাগ অঞ্চলে অবস্থাটা আসলে এরকম, সবাই একটু বৃষ্টির জন্য প্রতীক্ষা করছেন। মোহাম্মদ লিটন লিখেছেন, তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়, মশার কামড়ে গরমের প্রভাবে তিলে তিলে সব ক্ষয়। অর্থাৎ তিনি গানের সুরে সুরে